একাত্তরের ১৬২তম রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা। আজ এমন এক মানুষের জন্মদিবস যা পৃথিবী জুড়ে বলার কোনো কথা রাখে না, বা যে মানুষটাকে নিয়ে হয়তো বলার কোনো কিছু প্রয়োজন নেই। ১৮৬১ সালে ৮ই মে যিনি জন্মগ্রহণ করেছিলেন, বাংলা ২৫শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে তিনি তার পরিচয় ব্যক্ত করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলিকে ট্রান্সলেট করে নোবেল পুরস্কার যিনি প্রথম ভারতবর্ষে বুকে এনেছিলেন, থেকে শুরু করে কয়েক হাজার গানের স্রষ্টা, কয়েক হাজার কবিতা, কয়েক হাজার গদ্য, সমস্ত কিছু মিলিয়ে যিনি ভারতবর্ষকে তথা বাংলাকে এক পৃথিবীর বুকে এক অন্য আঙ্গিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ এনার জন্মদিবস। আমরা প্রথমেই আমাদের কলেজের অধ্যক্ষা মাননীয় বিশ্বাস মহাশয় ম্যাডামকে অনুরোধ করবো পুষ্পার্ঘ্য প্রদান করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এবার আমরা আমাদের কলেজের সকল ছাত্রছাত্রী তথা সকল স্যার ম্যাডামের পক্ষ থেকে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে। সেই দিকে আমরা এগিয়ে যাব। প্রথমেই আমি ডেকে নেব আমাদের প্রিন্সিপাল ম্যামকে একটি সঙ্গীত পরিবেশন করবার জন্য, এবং তার পাশাপাশি আমরা যে সকল আমাদের কলেজের স্যার ম্যাডাম উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রী উপস্থিত আছেন, ওনাদেরকে আমি অনুরোধ করবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্পার্ঘ্য প্রদান করার জন্য। প্রথমেই এখানে উপস্থিত আমার সমস্ত স্টুডেন্ট এবং আমাদের নীলাকান্দার গভর্নমেন্ট আইটিআই কলেজের সমস্ত ইনস্ট্রাক্টর যারা উপস্থিত আছেন, প্রত্যেকেই আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী ১৬২তম জন্মদিবস, সেই জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। এবং যেভাবে আমাদের সঞ্চালক মহাশয় বললেন যে আমরা সবাই মিলে এই অনুষ্ঠান পালন করবো, যেহেতু এই বীরভূমের আমরা ইলামবাজারে থাকি এবং এখানে সমস্ত স্টুডেন্টদের পাঠদান করানো হয়, তাই আমরাও আজকে এই শুভ দিনে প্রত্যেকে একসাথে এই অনুষ্ঠান পালন করব। সমস্ত স্টুডেন্ট এবং টিচারদের একে একে এসে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমাদের ঠাকুরের কাছে সকলকে অনুরোধ করব। একটা গান আমি গাইবো, আনন্দ লোকে। তো তার পাশাপাশি আপনারা আপনাদের পুষ্পাঞ্জলি করবো চালনা করবেন।
নেট চলছে, আর নেট চলছে, নেট নেট। কার চলছে? কার নেট চলছে? অসংখ্য ধন্যবাদ জানাই প্রিন্সিপাল ম্যামকে। খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আজকে আমাদের যে অনুষ্ঠান সেটি শুরু করো, এবং একে একে আমরা আস্তে আস্তে আমাদের যে পরবর্তী অনুষ্ঠান রয়েছে। আজ এমন এক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আগে করার মতো বাদ নেই। তার প্রথমে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় কাঁদিয়াছি হাট, কত রূপ ধরে পড়েছে গলায়, নিয়েছ সে উপহার। জন্মে জন্মে যুগে যুগে অনিবার। যত শুনি সেই কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলিন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই পুরীতে এসে, চির স্মৃতিময়ী ধ্রুবতারাকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শিলে, মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান রহিয়াছে, রাশি রাশি ভরে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রতি, একটি প্রেম মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির নীতি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্যারকে, খুব সুন্দর একটি কবিতা পরিবেশন করলেন। তো প্রথমে আমরা গান শুনলাম, তারপরে কবিতা শুনলাম, এবং একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে শুনে নেবো আমাদের এই কলেজের স্টুডেন্টের কাছ থেকে। আমাদের উপরের স্টুডেন্ট সৌরভ মধ্যে আমি ডেকে নেব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ উপস্থিত আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং উপস্থিত সব শিক্ষক শিক্ষিকা এবং আমার সহযোগী বৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলার জন্য, যে আমাকে সুযোগ করে দিয়েছে তার জন্য আমি খুবই খুশি আছি। ভাষে বলি, রবীন্দ্রনাথের আজ 175তম জন্ম জয়ন্তী আমরা পালন করলাম। তো রবীন্দ্রনাথ সমগ্র জনসাধারণরা বললেন যে একবার শুরু করলে যেমন শেষ হয় না, সত্যি শেষ তো হয় না। তো শেষ আমি এই সম্বন্ধে একটু ছোট করে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তো রবীন্দ্রনাথের যিনি পিতা ছিলেন মুন্সি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, আর সত্যি খুব ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে তার পক্ষে পড়াশোনা এবং গান ছবি আঁকা কোনো কিছু তার কাছে অসম্ভব ছিল না। তিনি ঘরে বসে সমস্ত কিছু করতে পারতেন, শিখতে পারতেন। তাদের বাড়িতে বসে টিচার এসে করে দিতেন। এই সম্বন্ধে তো জানি আমরা সকলেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়সে তার কবিতার যে প্রতিভা তার মধ্যে দেখা যায়। 8 বছর বয়স থেকেই তিনি কবিতা লেখেন এবং তারপর তার প্রথম কবিতা প্রকাশ হয় 16 বছর বয়সে। এরপর আস্তে আস্তে তিনি বহু কবিতা, কাব্যগ্রন্থ, আবৃত্তি এবং উপন্যাস, তার সাথে
চিত্র চিত্র এবং আরো অনেক কিছু যেগুলো আমাদের মানে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরেও সেগুলো প্রকাশিত হতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য যে পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো সে সম্বন্ধে আমরা অনেকেই জানি। তো সেই বিশেষ করে গীতাঞ্জলির জন্য আমাদের শান্তিনিকেতন খুবই একটি উন্নত, মানে শান্তিনিকেতনে তিনি যে ব্রহ্মচর্যা আমাদের আশ্রমে প্রতিষ্ঠা করেছেন সেটি এখন বিশ্বভারতী নামে পরিচিত। তো এটা সত্যি আমাদের কাছে মানে অমূল্য একটা রত্ন, যেহেতু বীরভূম জেলায় আমাদের এই যে এত সুন্দর একটা পরিষেবা রয়েছে বিশ্বভারতী, যে নানা রকমের বই বা গ্রন্থ আরো নানা রকমের জিনিস দেখতে পাই। তো সত্যি আমরা রবীন্দ্রনাথকে মানে কিছুদিনের জন্য যে পেয়ে অনেক খুশি হয়েছিলাম। তো আমরা চাই যে এভাবে রবীন্দ্রনাথের মতো আরো কিছু প্রতিভা আমাদের মধ্যেও থাকুক এবং আমাদের কলেজ থেকেও এবং রবীন্দ্রনাথের মতো আরো কিছু কেউ তৈরি হোক। এটুকু বলে ধন্যবাদ জানাই সৌরভকে। সৌরভটা নিজের মতো করে রবীন্দ্রনাথ সংক্ষেপের মধ্যে করে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কার মনোভাব রয়েছে বা কি চিন্তা ভাবনা রয়েছে বা রবীন্দ্রনাথ ঠাকুর তাদের জীবনে। কারণ আমরা ছোটবেলা যখন হয়তো বাড়িতে যখন আমরা পুরো চিনতে শিখেছি, মা বাবার কাছে যখন বাড়িতে আমরা পড়াশোনা করছি, পরবর্তীতে যখন আমরা ক্লাস 1-এ উঠেছি বিভিন্ন প্রাইমারি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল, প্রত্যেক জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোটবেলা থেকে সমস্ত কিছু আমাদের জড়িয়ে রয়েছে। যত বড় হয়েছি তত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জিনিস জানতে পেরেছি, বিভিন্ন দিক জানতে পেরেছি, বিভিন্ন আমার কাছে অত্যন্ত গর্বের যে আমি হয়তো বীরভূমের মাটিতে দাঁড়িয়ে একটা গত বছর আমি কলেজের অনুষ্ঠানে ছিলাম, এবছরও রয়েছি। এটা আমার কাছে অত্যন্ত গর্বের যে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন করা বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু করা বা কিছু বলা। তো তেমনই আমরা গান, নাচ, আবৃত্তি সবকিছু দেখবো বিভিন্ন জন থেকে। তো এবার আমি রবীন্দ্র সঙ্গীতের উপরে একটি নৃত্য পরিবেশন করার জন্য ডেকে নেব কলেজের স্টুডেন্ট রূপসা মুখার্জি। একটু কল করে
কাজে লাগেছে রবীন্দ্র। তো তার সম্বন্ধে বলা মানে সবচেয়ে বড় কথা যে আমার বাবা কিন্তু তার কাছ থেকে শিখেছি এবং আমাদের বাঙালির কাছে তিনি একটা গর্বের বিষয় হয়েছে যে আর কি বলবো রবীন্দ্রনাথ সম্বন্ধে যত বলা যাবে ততই কম হয়ে যাবে, সারাদিন বললেও শেষ হবে না। তো আমাদের বাঙালির যে মধ্যে একটা রেকর্ড রয়েছে যেটা রবীন্দ্রনাথকে জুড়িয়ে দেওয়া আছে নোবেল প্রাইজ। তো সেটা প্রথম নোবেল প্রাইজ কমিটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উপরে গীতাঞ্জলি লেখার জন্য। গীতাঞ্জলি আমরা অনেকে নাম শুনেছি কিন্তু গীতাঞ্জলি হয়তো পড়া সুযোগ হয় না, কিন্তু আমি সবাইকে বলবো গীতাঞ্জলি পড়ার সুযোগ হয় অবশ্যই করবো। কারণ শুধু কবিতা না, শুধু কবিতা বলে কিন্তু আমরা বলতে হবে নোবেল বলতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলিতে আমরা ভালো করে উদাহরণ করতে পারি, আমাদের জীবনে কিছু করতে পারবো। এছাড়াও আমি খুব একটা ছোট গল্পের কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখতে পারি, তোমরা অনেকেই বলে থাকবে সে করতে পারি। আর একটা কবিতা রয়েছে এই দুটো একটা কবিতা আমি বলবো যে আগে পর্যন্ত আমার লাইফে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন আমাদের গুরুত্বপূর্ণ দেখি আমরা দেখি দেখা হতো মানে না তোমার কাছে যত সম্পদ থাকো তোমার কাছে যদি উন্নতি না থাকে, তুমি যদি স্বাধীনভাবে খোলা আকাশের নিচে বিচরণ করতে না পারো, তোমার সমস্ত ব্যবসার মধ্যে কোনো মূল্য নেই। আর জীবন বলতে গেলে আমরা শিখতে পারি আমরা যতটুকু সমাজকে দেবো ঠিক ততটুকু ফিরে পাবো। তাই আমরা অনেকে অনেক সময় মনে করি যে আমি ভালো কাজ করছি কিন্তু আমার জীবনে সবসময় খারাপ ঘটনা ঘটছে। তো তার জন্য যদি আমরা জীবন কবিতাটা কয়েকটা লাইন যদি আমরা মনে রাখতে পারি আমাদের জীবন ডিপ্রেশন আসবে না। কারণ ওখানে সম্পূর্ণ দেখানো হয়েছে যে কিভাবে মানে আমাদের প্রার্থনা ঘটে কোনো কিছু বিনিময়ে আমরা কিভাবে কিছু পাই। আর এছাড়াও রবীন্দ্রনাথের অনেক সামাজিক কর্মের সাথে উনি যুক্ত ছিলেন, বিশেষ করে আগে এই যে রবীন্দ্র এইখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে কোনো জায়গা কিন্তু বিখ্যাত হয় না, সেবার জায়গা বিখ্যাত করার জন্য বড় বড় ব্যক্তির প্রয়োজন হয়। আজ আমরা বন্ধুদের পাশাপাশি সকল জায়গাতে আমরা রয়েছি কিন্তু আমরা চেষ্টা করলেও রবীন্দ্রনাথ হতে পারবো না, কারণ এই জায়গাটা তার জন্যই বিখ্যাত। কিন্তু আমরা কেন যাবো রবীন্দ্রনাথ বিশ্বভারতীর আশেপাশে কেন ঘুরতে যাবো বা সেখানে কেন যাবো, তার পেছনে একটা কারণ রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু করে গেছেন, এখানে একা যুদ্ধ করে গেছেন। তো সেখানে যখন আমরা যাই এবং তার জীবনের যে জিনিসগুলো তার কাটিয়ে আসা অনুভব করার চেষ্টা করি আমরা কিভাবে তার বইটা লিখেছে এবং ছাত্রছাত্রীদেরকে বড় করেছে, সেখান থেকে আমরা সে অনুপ্রেরণা পাবো। কিভাবে রবীন্দ্রনাথ তৈরি হতে পারবো না, আর সকলে চেষ্টা করবে তার মতো হওয়ার, কিন্তু তার অভিজ্ঞতা আমাদের লাগে। তাই তাদের আমরা যত রবীন্দ্রনাথের সম্পর্কে জানবো তত বেশি ভালো। এর সাথে আরেকটা কথা বলে রাখি, আমাদের একটা কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে, তিনি যতগুলো গল্প লিখে গেছেন আমরা যদি সারা জীবন বই তাও শেষ হবে না। তাহলে সেই লোকটার বোঝানো ক্ষমতা ছিল, তার কাজের ক্ষেত্রটা কত বড় ছিল, তার অভিজ্ঞতা কত বড় ছিল। এখানে আমাদের মতো সাধারণ মানুষ বলছি সারা জীবন যদি ছোট থেকে পড়ি, আবার যে বয়স থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে শুরু করেছে 8 বছর থেকে 4 বছর থেকে পড়েছে রবীন্দ্রনাথ আরম্ভ করে, রবীন্দ্রনাথের বয়স পর্যন্ত কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত গ্রন্থ পড়ে শেষ করা সম্ভব হয়। আর যদি আমরা আজকে টেকনোলজি যুগে যেগুলো সম্ভব হয়, তো সম্ভব সেটা কত হয় যে আমরা তো বুঝতে হবে তো রিডিং তো আমরা অনেক কিছুই পড়ি। ঠিক এরকম এছাড়াও রবীন্দ্রনাথ শুরুতে সাহিত্য রচনা করে বিখ্যাত আমার বাংলাকে বিখ্যাত করেছে বিশ্বের দরবারে। সকলে বইয়ের নাম কিন্তু জানে, বইয়ের নাম না জানলেও বইয়ের নাম কিন্তু বিদেশে প্রচলিত আছে, সেটা কিন্তু রবীন্দ্রনাথের জন্যই হয়েছে। শুরুতে তিনি ওদের ইংরেজদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল না, তিনি কিন্তু বাংলা অনেক ক্ষেত্রে বিশেষ করে বঙ্গভঙ্গ যখন 1905 সালে তখন কিন্তু উনি ইংরেজদের দেওয়া আইন উপাধি ত্যাগ করেছিলেন, সেটা একটা বিরোধিতা করার একটা রাস্তা তিনি অবলম্বন করেছিলেন যে তারা ভুল করেছিলেন। তো তিনি হয়তো রাস্তায় নেমে বাকি আমাদের বিপ্লবীদের মতো সংগ্রাম করতে পারেননি, কিন্তু তিনি লেখার মাধ্যমে যুব সমাজকে অনুপ্রাণিত করতেন এবং নারীবাদী ত্যাগের মতো একটা মহান কাজ তিনি করেছিলেন এবং ইংরেজদেরকে বলেছিলেন এটা দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তোমাদের ভুল করেছে। এছাড়াও আমাদের যে রাখি বন্ধন উৎসব সেটা উৎসব কিন্তু রবীন্দ্রনাথ নাম হয়েছে, কারণ তিনি হিন্দু মুসলমানের মধ্যে একটা ভাতৃত্ববোধ গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি নতুন করে আমাদের রাখি বন্ধন উৎসব পালন। রাখি বন্ধন উৎসব আমাদের
শুরু করেছিল। তো ওই একই কথা যে যত বলবো বলে শেষ হবে না, তাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। স্যার বললেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একদমই তাই, যে ওনার সম্পর্কে বলা শুরু করলে শেষ হবে না। কারণ ওনার যে কর্মকাণ্ডগুলো ছিল সারা পৃথিবীর বুকে, আমাদের পৃথিবীর গর্ব কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে কোনো আমাদের যে একমাত্র হয়তো বাঙালি যে পৃথিবীর গর্ব, তারপরে হয়তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখেছি। একদমই তাই, যে ওনার বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে শুধুমাত্র যে উনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, কিছু সারাদিন সাহিত্য জগতে কাটিয়েছেন, একদমই না। বিভিন্ন সময় বিভিন্ন যে সামাজিক কাজকর্ম বা দেশের জন্য যে কাজকর্মগুলো তিনি কিন্তু সবসময় তুলে ধরেছেন, যাতে করে আমাদের বাংলা তথা আমাদের ভারতবর্ষ দেশ পৃথিবীর বুকে এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তো এবার কিছু বলবার জন্য ডেকে নেব আমাদের মাফ করবেন, কিছু বলবার নয়, এবার আমি ডেকে নেব আমাদের কলেজে আরেকজন ইন্সট্রাক্টর স্যারকে, সার্ভে ডিপার্টমেন্ট থেকে অমিত মন্ডল স্যারকে। স্যার একটি উপস্থাপন পরিবেশন করবে সকলের সামনে। স্যারকে অনুরোধ করবো আসার জন্য। স্যার বলবো আমি যে কিছু বলার আমাকে ডেকে নেওয়ার জন্য চেয়েছিলাম। তো সবাই সব কিছু বললো, স্যার বললো, সদস্য বললো, ম্যাডাম গান করলো। তো রবীন্দ্রনাথ সম্পর্কে সেভাবে বলার কিছু নেই, সবাই জানো যে সত্যি তিনি বিশ্বকবি ছিল। আজকে আমি একটা তোমাদের গান গিয়ে শোনাবো, কিন্তু আমি এরকম গান জানি না, কিন্তু মুখের শেষ দিয়ে আমি তোমাদের একটু গান শোনাবার চেষ্টা করব। ধন্যবাদ। খুব সুন্দর, মানে বলা যেতে পারে যে একটু অন্য ধরনের। স্যারের থেকে ভাবিনি যে কখনো স্যার এরকম কিছু করতে পারেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। স্যারকে অনুরোধ রাখবো যে পরবর্তীতে যাতে এরকম আপনি আরো সুন্দর সুন্দর উপহার আমাদের দেন, তাহলে ভালো লাগে। তো একদমই তাই, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। স্যার যেটা বললেন আর কি, আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জড়িয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো গানের মধ্যে দিয়ে প্রত্যেকটা অংশ বুঝিয়ে দিতে চেয়েছেন। সেটা প্রেম হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা সুখ হতে পারে, সেটা দুঃখ হতে পারে, সেটা আনন্দ হতে পারে, বা সেটা খেলা হতে পারে। আবার কখনো তিনি বলেছেন, যদি
একদমই নাই। যদি কেউ কারো ডাক শুনে নাই আসে, দুঃখ নামে একলাই চলো, নিজেকে এগিয়ে যেতে হবে নিজের ভবিষ্যতের জন্য। তো এবার আমাদের স্টুডেন্টসদের কাছে আবার ফেরত যাব। এবার ডেকে নেব শ্রীকান্ত মণ্ডলকে কিছু বলবার জন্য আহ্বান জানাই। নমস্কার, আমি শ্রীকান্ত মণ্ডল। প্রথমে প্রণাম জানাই আমার শিক্ষক শিক্ষিকাদের এবং ভালোবাসা জানাই আমার সহপাঠী বৃন্দদেরকে। আমি একটা কবিতা বলবো, তার আগে আমি একটা কথা বলতে চাইছি। পরিস্থিতি যাই হোক না কেন, তার সঙ্গে মানিয়ে চলার জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে। কখনো আমরা অন্যকে ঠকাই বা অন্যরাও আমাদেরকে ঠকিয়ে থাকে। জীবনের নিয়মই হলো একে কম বেশি মেনে নেওয়া, জীবনকে এড়িয়ে চলা। কোনো মতেই সম্ভব নয়। জীবনকে মেনে নিলে দুঃখ কমে না, বরং বেড়েই চলে। যে কোনো বিষয়ে শুধু শুধু অভিযোগ না করে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত। একজন মানুষ আর একজন মানুষের থেকে নানাভাবে আলাদা। এই পৃথিবীতে কোনো কিছুই অপরিহার্য নয়। বাস্তবকে মন থেকে মেনে নিতে পারলে সম্পর্কে জটিলতা দূর হয় এবং সুখ ও শান্তিতে জীবন গড়ে ওঠে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে উনারই লেখা একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে বোঝাপড়া। মনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে দাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসিতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা কি পয়সা ধারে আছে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমার ভাই, কতকটা এই ভাবের প্রতি সবার করে নাই সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। তোমার ভোগে কত করিবে, পরের ভোগে থাকবে বাকি। বান্ধা দ্বারাই আমাদের থেকে চলে আসছে এমনি রকম, তোমারই যে এমন ভাগ্য বাঁচি যাবে সকল রকম। মনের আজ সহজে ভালো মন্দ জহায় আসুক সত্যরেরা সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরেতে, জলে জলে পাহাড় ছিল লাগলো বুকের বন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। এসে থাকতে পারো যদি সেই যে সবার চেয়েছিও, না পারো তো বিনা বাক্যে খুব করিয়া ডুবেছিও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেখানে করে না কেউ সেইখানে হয় যাহা খুবই। মনের তাই সহজে ভালো মন্দ জগায় আসো সত্যরে দাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি বড় কারো খেলায় কেউ আমরা তোমার যাবে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসে তাড়াতাড়ি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ কিছু মরার চেয়েই বাঁচাই ভালো। যাহার নাকি চক্ষু বুঝে পাঠিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিও দেখি ভুবন বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে দাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্ত চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করো, নিজের পায়ে ভুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ভরা ভরা, মনের সঙ্গে একরকম পড়ে না ভাই বোঝা পড়া। তাহার পরে আধার করে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যাওয়ায় কাহার সঙ্গে কত তফাৎ হলো। মনের যায় সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে দাও সহজে। খুব সুন্দর একটি কবিতা শুনলাম শ্রীকান্ত কাছ থেকে। এরপর আমরা আমাদের প্রিন্সিপাল ম্যামকে অনুরোধ করবো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলবার জন্য। পাশাপাশি আরও একটি যাতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে সেটার অনুরোধ রইল। অনুষ্ঠানের শুরুতেই আমরা আজকে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস, সেই নিয়ে অনেকেই আমাদের মধ্যে যারা বক্তা আছেন, আমাদের কলেজের ইনস্ট্রাক্টর, আমাদের কলেজের স্টুডেন্টরা বিভিন্ন কিছু বলেছে। তো আমি কিছু আগে শুনলাম স্বদেশ স্যার ছিলেন, উনিও বিশদে বিবরণ দিয়েছেন আমাদের রবীন্দ্রনাথের ঠাকুরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। যেটা সত্যি কথা, যেটা প্রত্যেকেই বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মনীষী যেনার সম্পর্কে বলা শুরু হলে
শেষ করা কোনো মতে সম্ভব নয়, কারণ ওনার জীবনকালীন সময়ে এবং জীবনাবসানের পরেও ওনার সম্পর্কিত বিভিন্ন কাব্যগ্রন্থ, প্রবন্ধ, ছোট গল্প বা বিভিন্ন গান, তারা বিভিন্ন ছবি, গীতিনাট্য সমস্ত কিছুই কিন্তু আমরা দেখেছি। আজও কিন্তু যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান হোক বা কোনো প্রোগ্রাম যখন আমরা করে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া আমাদের চলে না বলতে গেলেই হয়। আমরা যখন কোনো প্রোগ্রামের সূচনায় থাকি, সেটা যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, স্কুল লাইফ থেকে শুরু করে আজ পর্যন্ত বা আমাদের সমস্ত স্টুডেন্টসরাই কিন্তু কিছু কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের যে খুব পরিচিত গান, যেরকম আগুনের বর্ষণী বা আমাদের এই আনন্দ লোকে বা সেই নূতন দেখা দিই কারবার, এই সমস্ত গান কিন্তু তারা প্রতিনিয়ত শুনে এসেছে। স্কুল লাইফ থেকে আমরা স্কুলে হোক বা আমাদের বিভিন্ন 15ই আগস্ট, 26শে জানুয়ারি প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা দিনে আমাদের এই যে জনগণ মন অধিনায়ক জয় হে, এই গান কিন্তু আমরা সারা জীবন আমাদের সাথে সাথে রবীন্দ্রনাথকে বয়ে নিয়ে যাওয়ার প্রধান রূপ, যেটা আমরা সারা জীবন বয়ে নিয়ে যাবো, যেটা আমাদের সব থেকে বড় উপহার, যে আমাদেরকে জনগণ মন অধিনায়ক এবং আমাদের বাংলাদেশকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই উপহারকে দিয়ে গেছেন, এটা আমরা আজীবন বয়ে নিয়ে যেতে পারবো। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার পর উনি যে বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন এবং ওই নোবেল জয় করলেন, যে নোবেল জয় করেছিলেন, স্যার কিছুক্ষণ আগে আমাদের সমস্ত কিছু তার নাইটেঙ্গেল উপাধি ত্যাগ করা এবং তার রাখি পূর্ণিমা উৎসব ব্যক্তির জন্য রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয়, সেই নিয়েও স্যারের সাথে বললেন। আজকে দিনে আমি স্টুডেন্টসদের জন্য এটুকুই বলতে চাইবো যে আমাদের একটা কথাতেই আছে, শুরুতেই রবীন্দ্রনাথ, শেষেও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া চলা যায় না, সেটা যে কোনো জায়গাতেই হোক। আজকে রবীন্দ্রনাথের 1913টি গান, যেটা আমাদের গীতবিতান বা ওনার জায়গায় আমরা পেয়ে থাকি, তারা আমরা 2000-এরও বেশি ছবি, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই দেখে এসেছি বা আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায়। যে কোনো জায়গাতে আমাদের যখন কোনো প্রোগ্রাম হোক, কিছু বলার থাকে, কিছু করার থাকে, আমরা কিন্তু প্রথমেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মাথায় আসে। আজকে বীরভূমে থাকতে পেরে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসেছিলেন, থেকেছিলেন এই শান্তিনিকেতনে, তার এই কাছাকাছি জায়গার মধ্যে থাকতে পেরে নিজেদেরকে খুব ধন্য বলে মনে হচ্ছে, যে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে এইভাবে শিক্ষা ব্যবস্থা, যেরকম কিছু আগে অনেকে বললেন যে তিনি অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার কাছে পড়াশোনা করা বা তার প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রাখা, সেটা কোনো প্রবলেম ছিল না যে রাখেন। তারপরেও কিন্তু ওনার এই 4 দেয়ালের মধ্যে পড়াশোনা পছন্দ ছিল না, সেই জন্যই কিন্তু উনি পড়াশোনার ব্যবস্থাটাকে আলাদাভাবে, যেটা আমরা অনেকেই জানি যে শান্তিনিকেতনে সবাই বলে যে আমরা গাছের নিচে পড়াশোনা, যেখানে খোলা প্রকৃতির মধ্যে প্রকৃতির সাথে মানুষের সংযোগ স্থাপন, তার সেখানে যাতে সে তার পড়াশোনাটাকে আরো ভালোভাবে করতে পারে, সেই জন্যই কিন্তু উনি কোনোদিনই অনেক স্কুলে উনি ডেকের স্কুল বা অনেক জায়গাতে ভর্তি হয়েছিল, কিন্তু কোনোদিনই ওনার সাথে ভালো লাগেনি। উনি বাড়িতেই যে বৃদ্ধদের অনুশাসনে থাকতেন, যেহেতু ওনার মা মারা যাওয়ার পর থেকে বাবা বাইরেই থাকতেন বেশিরভাগ সময় দেশে। তো 14 বছর বয়সে উনি যেহেতু মাটি হারান, তারপর থেকে বৃদ্ধদের অনুশাসনে কিন্তু ওনার জীবন চলত এবং তার পরবর্তীকালে 1901 সালে কিন্তু উনি আমাদের এই শান্তিনিকেতনে আসেন এবং এখানে এসে উনি তার মতো করে এবং আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখান, যে কীভাবে এই কাব্যগ্রন্থ বা আমরা যে সমস্ত প্রবন্ধ শুনেছি সব কিছুতে কিন্তু সেটা স্যার যেরকম বলছিলেন, যে কোনো জায়গাতেই আমাদের গান, নাচ হোক বা রাজনীতি হোক, সমস্ত কিছুর সাথেই কিন্তু কোথাও না কোথাও রবীন্দ্রনাথ আছে। এমন কোনো জায়গা আমি দেখিনি যেখানে রবীন্দ্রনাথের কোনো যোগাযোগ নেই। তো সেই জন্যেই আজকে স্টুডেন্টসদের জন্য বলবো যে তোমরা প্রত্যেকে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে এসেছো, তবুও কিন্তু আমরা কোথাও গিয়ে একটা ভয় স্টুডেন্টসদের মাঝে দেখা যায় যে যেটা মনের ভেতরে রবীন্দ্রনাথ সম্পর্কে আছে বা আমরা প্রকাশ করতে পারি বাঙালি হিসাবে, সেটা হয়তো অনেক সময় স্টেজের উপরে দাঁড়িয়ে বলা সম্ভব হয়ে ওঠে না। সেই জায়গাটা যাতে স্টুডেন্টসরা কাটিয়ে উঠতে পারে এবং এই বীরভূমের বুকে থাকার পরে তাদের
বিশ্বকবিকে নিয়ে যাতে তারা আরো বেশি বাকিদের তুলনায় অনেক বেশি মানুষের মাঝে কথা তুলে ধরতে পারে, এটা আমি চাইবো। আমার এখানে আবেদন স্টুডেন্টসের জন্য রইল যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় স্টুডেন্টসদের নিজেদের উচিত নিজেদের দিক থেকে যে আমরা যত বেশি সম্ভব নিজের মধ্যে যে শিল্পী সত্তা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু শিল্পী সত্তা থাকে, সেটা নাচ গান আবৃত্তি গীতিনাট্য, অনেকে নৃত্যনাট্য পরিবেশন করে, আরো অনেক কিছু রয়েছে যার মাধ্যমে কেউ ভালো ছবি আঁকতে পারে। তো সেই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু নিজের শিল্পী সত্তাকে তুলে ধরা যায়। তো আমরা আশা রাখবো, আমার এটুকুনি আশা যে আমার স্টুডেন্টসরা প্রত্যেকে পরবর্তীকালে অনুষ্ঠান বা পরবর্তী যে সমস্ত প্রোগ্রামগুলো থাকবে, আমাদের পড়াশোনা তো অবশ্যই জরুরি, কিন্তু তার পাশাপাশি আমাদের বিভিন্ন নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করা, যে তুমি কতটা কথা বলতে পারছো বা কতটা, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের রবীন্দ্রনাথ শিখিয়ে গেছে। নিজের সত্তাকে তুলে ধরতে হবে। আমরা হয়তো শুধুমাত্র তার গান শুনে থাকার জন্য নয়, তার গান থেকে বা তার গল্প থেকে, তার কাব্যগ্রন্থ থেকে আমাদের এটাই শিখতে হবে যে কিভাবে আমরা নিজেদের মধ্যে যে সত্তা রয়েছে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারবো নির্ভয়ে। তো অবশ্যই তোমরা আরো বেশি সংখ্যক রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বা প্রবন্ধ বা ছোটলেখা থেকে ছোট গল্প রয়েছে, বেশি করে পড়ো, তাহলে হয়তো তোমাদের মধ্যে আরো বেশি যে ভেতর থেকে যে একটা সাহস, সেই সাহসের সঞ্চার হবে। এটুকুনি আমার বলার ছিল। এবং যেমন স্যার বললেন যে আমি আরেকটি গান, আজকে যেহেতু 25শে বৈশাখ উপলক্ষে আমরা পালন করছি আজকের দিনটা, তো অবশ্যই আমাদের ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমি আরেকটি গান গাইছি।
তো আমরা যে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে আমাদের দেশের হয়তো প্রত্যেক প্রান্তে হয়তো আমরা কিছু কিছু সময় শুনে থাকি যে ব্যাঙ্গালোরে কোনো একটা হয়তো বাস স্ট্যান্ডে বা স্টেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজছে, আবার কিছুদিন আগে বিভিন্ন মেট্রো স্টেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতে আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে বিরাজমান। ওনার অবদান তো বলার নয়, আর প্রত্যেক মানুষের জীবনে কোথাও না কোথাও গিয়ে উনি ঠিক সেই গেঁথে রয়েছেন মনে মনে কোথায় হয়তো। তো এইভাবেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিরস্মরণীয় করে রাখবো আমাদের মনের মধ্যে, মনের মনে কোথায়, এবং ওনাকে চিরকাল সঙ্গী করে আমরা আমাদের যে চলার পথ থাকবে সেই পথে অতিবাহিত করবো বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে। তো এবার অনুরোধ করবো যে সকল স্টুডেন্টস আছে তাদের মধ্যে থেকে যদি কেউ কিছু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে চাও বা কোনো কবিতা আবৃত্তি থাকে বা গান বা নাচ, তাহলে তোমরা আসতে পারবে। ঠিক আছে, কেউ কিছু হয়তো বলতে চাও না, আমি সকল স্যার ম্যাডামদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। তার পাশাপাশি সকল স্টুডেন্টসদেরও মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো। সকল স্যার ম্যাম তার পাশাপাশি সকল স্টুডেন্টদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। কারণ আমরা একটি রবীন্দ্রসঙ্গীত সকলে মিলে চেষ্টা করবো উপস্থাপন করার, কারণ আমরা সকলে হয়তো তন্ময় স্যার বা প্রিন্সিপাল ম্যাডামের মতো অন্য গানের অভ্যস্ত নই। আমরা এখনো গান সম্পর্কে আমরা অতটাই গান শুনতে হয়তো ভালোবাসি বা গান করতে হয়তো স্যার বা ম্যাডামের মতো ভালোবাসি না। এবং স্যার এবং ম্যামের সাথে আমরা সঙ্গ দেওয়ার চেষ্টা করবো। প্রতিদিনের প্রথমে মাঝরা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। আমারও বরাদ্দ জায়গা চাই আজকের দিনে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে রামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের সকল স্যার ম্যাডাম স্টুডেন্টসের পক্ষ থেকে উৎসর্গ করছি আমাদের বরাদ্দ জায়গা চাই। ঘাট করে গেছে।
Start. আজকে এই যে জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আয়োজিত হয়েছিল। আমরা তার একদম অন্তিম লগ্নে চলে এসেছি। তো প্রত্যেকে অনুরোধ করবো একটু এবার আমরা শেষের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের প্রোগ্রামের শেষ সমাপ্তি ঘোষণা করবো। তো সবাইকে সবাইকে একটু প্রিপেয়ার হওয়ার জন্য বলছি। জনগণ মতো শুরু ভিডিও স্টিল ছবি এই Vindo